আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান, প্রভাষক সমাজবিজ্ঞান, বিএম মডেল ইনস্টিটিউট কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসে আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা একাদশ দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া, সোশ্যালাইজেশন প্রসেস। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের প্রত্যেকেরই বাস্তব জীবনে আমরা ওই প্রক্রিয়াটার সাথে একেবারেই সম্পর্কিত। তো চলো আজকে আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেস এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো এটার শুরুতে আমি এই বিষয়টা শুরুতেই এটা অধ্যয়ন করে বা পড়ে আমরা কি জানব, কেন এই বিষয়টাকে আমরা পড়ব। তো এখান থেকে আমরা সামাজিকীকরণ কি এটা ব্যাখ্যা করতে পারব। সামাজিকীকরণের প্রক্রিয়া কি, কি প্রক্রিয়ায় সামাজিকীকরণ হয় এটা ব্যাখ্যা করতে পারব। সামাজিকীকরণের যে মাধ্যমগুলো আছে বা বাহনগুলো আছে তার ভূমিকার ব্যাখ্যা করতে পারব। সামাজিকীকরণের পরিবর্তনশীল যে প্রতিষ্ঠান আছে তার সহায়ক ভূমিকা ব্যাখ্যা করতে পারব এবং সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির ভূমিকাও ব্যাখ্যা করতে পারব এবং সেই সাথে সামাজিকীকরণ, আমাদের বাস্তব জীবনের সামাজিকীকরণের যে সম্পৃক্ততা এটাও ব্যাখ্যা করা সম্ভব, বা আমাদের জীবনের সাথে এই বিষয়টার একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি সামাজিকীকরণ কি এটা নিয়ে একটু তোমাদের ধারণা দিব। তো সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি মানুষ বা মানব শিশু সামাজিক মানুষে পরিণত হয়। বিষয়টাকে আরেকটু যদি আমি ক্লিয়ার করি, আমরা যে সমাজে বসবাস করি সে সমাজেই যে সমাজ কাঠামো আছে, পরিবার আছে, প্রতিষ্ঠান আছে, নানা রকম খেলার বিষয় আছে, আমাদের সেই বিষয়গুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হয়। সমাজে বসবাস করতে গেলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত হতে হয়, না হলে আমাদের জীবনে সফলতা বলো, বিফলতা বলো, কোনোটাই সম্ভব নয়। তাহলে এই যে আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হই এবং ওই বিষয়গুলোর সাথে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করি বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এই যে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এটাই মূলত সামাজিকীকরণ প্রক্রিয়া। তো এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় সমাজবিজ্ঞানীরা কিছু সংজ্ঞা দিয়েছেন। আমরা যদি কিংসলে ডেভিসের কথা বলি তাহলে তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। আবার অকবার্ন এবং নিপকাপ বলছেন, ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শিখে সেই প্রক্রিয়াটাই হলো সামাজিকীকরণ। তাহলে দেখো, এই সংজ্ঞা থেকে আমরা যে বিষয়টা স্পষ্ট হলাম যে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ আমরা যা করি, যা দেখি, আমাদের জীবনের সাথে যে বিষয়গুলোর মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ধাপে ধাপে এগুলোর সাথে আমরা পরিচিত হই, মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এগুলোই হলো সামাজিকীকরণ। তো এবার আমরা আসবো সামাজিকীকরণের বৈশিষ্ট্য নিয়ে। অর্থাৎ সামাজিকীকরণের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো
আমরা দেখতে পাই। দেখো, আমরা 5টা বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করে দিব। একটা হলো সামাজিকীকরণের মাধ্যমে মানুষ সামাজিক জীবে পরিণত হয়, অর্থাৎ এই সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, অর্থাৎ প্রকৃত সামাজিক মানুষে পরিণত হয়। ব্যক্তি জীবনের সাথে গোষ্ঠী জীবনের সামঞ্জস্য বিধান হয়, অর্থাৎ আমি ব্যক্তি, আমার সাথে গোষ্ঠী জীবনের যে বিষয়গুলো আছে সেগুলো কি হবে, সামঞ্জস্য বিধান হবে, অর্থাৎ সেগুলোর সাথে আমি নিজেকে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করব। এরপর এটি একাধিক প্রণালীর মিশ্রণ, অর্থাৎ সামাজিকীকরণ একটা বা দুইটা প্রণালী নয়, এটা অনেকগুলো প্রণালীর মিশ্রণই হলো সামাজিকীকরণ। এখানে একটি বা দুটি কোনো বিষয় নাই। এরপরে আসেন, এর মাধ্যমে আমরা একত্রীকরণ, পৃথকীকরণ এবং আত্মীকরণ সম্পূর্ণ করে থাকি। এবার আর একটা বৈশিষ্ট্য হলো এটি একটি সামাজিকীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সারা জীবন চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আশা করি এই বৈশিষ্ট্যগুলো বুঝে থাকবে। আসো আমরা পরের সেশনে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, সামাজিকীকরণের সংজ্ঞাগুলো থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। যদি বুঝে না থাকো তো আবার আমরা বিষয়টাকে একটু আলোচনা করে নিই। তাহলে সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন মানুষ সামাজিক জীবে পরিণত হয়, অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। তো এখন আমরা দেখব এই সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহন অথবা মাধ্যমের ভূমিকা, অর্থাৎ যে মাধ্যম বা বাহনের উপর ভিত্তি করে আমাদের সামাজিকীকরণগুলো সম্পূর্ণ হয়। আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি, একটা মানব শিশু সেখান থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। এক পর্যায়ে পরিবারের গণ্ডি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মজীবন, এমনকি জীবনের শেষ পর্যন্তও সে প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এর মাধ্যমে সমাজের আদর্শ মূল্যবোধ সে শিখে যায় এবং সে অনুযায়ী তার জীবনকে পরিচালিত করার চেষ্টা করে। তো আসো আমরা দেখি সামাজিকীকরণের মাধ্যমগুলো কি কি। একটা হলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গী দল, ধর্মীয় প্রতিষ্ঠান, পেশাগত সংস্থা, বইপত্র, পত্রপত্রিকা, গণমাধ্যম, রাষ্ট্র এবং জ্ঞাতি সম্পর্ক। তাহলে এই যে বাহন, এই বাহনগুলোর উপর ভিত্তি করে সামাজিকীকরণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। আমরা একে একে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখো, পরিবার কিভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখে, বা এটা পরিবারের সামাজিকীকরণের বাহন কেন। তো এখান থেকে আমরা একটু স্পষ্টতই ধারণা নিব যে একটি মানব শিশু জন্মগ্রহণ করে কোথায়, পরিবারে। তাহলে যখন একটা মানব শিশু পরিবারে জন্মগ্রহণ করে, সে শুধু ইন্দ্রিয় সর্বস্ব একটি প্রাণী মাত্র, এবং ধীরে ধীরে সে বড় হতে থাকে। প্রথমে তার মাকে চেনে, বাবাকে চেনে, পরিবারের সকল সদস্যকে চিনতে থাকে। এরপরে সে পরিবারের অন্যদের সাথে, অর্থাৎ তার সমবয়সী যারা, তাদের সাথে মিশতে থাকে। এই যে প্রক্রিয়াটা, এটা যেহেতু পরিবারই সম্পন্ন হয় এবং সে জীবনের শেষ দিন পর্যন্ত যেহেতু পরিবারের সাথেই থাকে, সেহেতু এই পরিবারকে সামাজিকীকরণের প্রথম এবং প্রাথমিক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। তো যেহেতু শিশুরা অনুকরণ প্রিয়, অর্থাৎ একজন মানব শিশু অন্যকে অনুকরণ করতে শেখে, সেহেতু তার সামাজিকীকরণের সম্পূর্ণ কাজটাই পরিবার থেকে সে গ্রহণ করে। এক্ষেত্রে একটি পরিবার শিশু সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে। পরিবারে
শিশুর সামাজিকীকরণ যদি পরিবারেই সম্পূর্ণ না হয়, তাহলে ওই শিশুটা তার ব্যক্তি জীবনে, কর্মজীবনে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দেয়। এটাকে আমরা একটু এইভাবে দেখি, সামাজিকীকরণ যে পরিবারে সম্পন্ন হয় এটা তিনটা মাধ্যমে হয়ে থাকে। একটা হলো পিতামাতার সম্পর্ক, 2 নাম্বার হলো পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, নাম্বার 3 সন্তানদের মধ্যে সম্পর্ক। তাহলে পিতামাতার সম্পর্ক এটা একটা পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সামাজিকীকরণের ক্ষেত্রে তো বটেই। পিতামাতার সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেটা একটা মানব শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়ে থাকে। আর পিতামাতার সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ না হয়ে একটা খারাপ সম্পর্ক হয়, তাহলে ওর প্রভাবটা মানব শিশুর উপরে প্রত্যক্ষ বিস্তার করে। কারণ মানব শিশু অনুকরণ প্রিয়, অর্থাৎ সে প্রথমে তার বাবা মার অনুকরণ করে থাকে। আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটা শিশুদের ধর্ম, যে বাবা মার পেশাকে শিশুরা অনুকরণ করতে চায়। তোমরা খেয়াল করে দেখবে, আশপাশে যদি কোনো একজন ডাক্তারের ছেলে বা মেয়ে থাকে, শিশু অথবা শিক্ষকের ছেলে থাকে, মেয়ে থাকে, তাহলে তার মধ্যে তার পিতামাতার আচরণের পাওয়া যায়। অর্থাৎ যদি ডাক্তারের সন্তান হয়, সেক্ষেত্রে দেখবা সে অন্য শিশুদের সাথে খেলার স্থলে সে নিজেকে একটা ডাক্তার হিসেবে উপস্থাপন করবে। কানে একটা টেথিস্কোপ দিবে, সে ডাক্তার, অন্যকে রুগী বানানোর চেষ্টা করবে বা অন্যকে রুগী ভাববে। অনুরূপ যদি একজন শিক্ষকের সন্তান হয়, তাহলে সে দেখবা তার ভূমিকাটা শিক্ষকের মতো, অর্থাৎ সে শিক্ষক, তার সাথে যারা খেলা করছে ওরা হলো তার স্টুডেন্ট বা ছাত্র। তো এই ক্ষেত্রে বাবা মা অনুকরণ করে থাকে যেহেতু সন্তানরা, সেহেতু বাবা মার পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক একটি শিশুর সামাজিকীকরণে যথেষ্ট ভূমিকা রাখে। অর্থাৎ বাবা মার সম্পর্ক যদি সুন্দর হয়, তাহলে ওই শিশুটার সামাজিকীকরণও সুন্দর হবে। আর যদি বাবা মার সম্পর্ক ভালো না হয়ে খারাপ হয়, ঝগড়া বিবাদ হয়, মনোমালিন্য হয়, দাম্পত্য কলহ থাকে তাদের মধ্যে, তাহলে ওই সন্তানটা বিপথে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। অর্থাৎ তার সামাজিকীকরণটা ওইভাবেই হয়ে থাকে। এরপরে আসো পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক। এটা সামাজিকীকরণ একটা গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করে। অর্থাৎ একটা পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা হবে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একেবারেই শাসন অথবা একেবারেই আদর। এটা দুটাই সামাজিকীকরণের ক্ষেত্রে বাধা বলে আমরা মনে করি। অর্থাৎ একটা সন্তানকে বাবা মা যদি সবসময় কড়া শাসনের মধ্যে রাখে, অন্য জগতের সাথে মিশতে না দেয়, অন্য জগতের সাথে পরিচিত হতে না দেয়, শুধু পড়াশোনা বা ঘরের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চায়, তাহলে ওই সন্তানটা বাহির জগৎ সম্পর্কে অজানায় থেকে যাবে। অর্থাৎ আচরণে পার্থক্য দেখা দেবে। আবার যদি অতি আদরে হয়, অর্থাৎ সন্তানের কোনো কিছু চাওয়া পাওয়ার আগে তাকে দেওয়া হয়, অথবা সন্তানকে অতি আদরে করে গড়ে তোলা হয়, তাহলে সেও একঘেয়েমি একটা জীবনযাপনে অভ্যস্ত হবে। অর্থাৎ বাস্তবতার সাথে তার কোনো মিল থাকবে না। সমাজ, গোষ্ঠী, পরিবার, রাষ্ট্র এগুলো থেকে সে নিজে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে পরিবারের সামাজিকীকরণের আরেকটা ধাপ, আরেকটা অংশ, সেটা হলো পরিবারের শিশুদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ একটা পরিবারে যে কয়টা শিশু থাকবে, ভাই বোন থাকবে,
তাদের মধ্যে সম্পর্কটা খুব স্বাভাবিকভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হয় বাঞ্ছনীয়। যদি এক্ষেত্রে ব্যতিক্রম হয় তাহলে দেখা যাবে এর প্রভাবটা মানব শিশুর উপরে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করছে। তো এই যে পরিবার, এটা সামাজিকীকরণের একেবারেই মানে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে যদি সামাজিকীকরণ সম্পূর্ণ না হয়, অর্থাৎ সামাজিকীকরণ করতে কোথাও একটু বাধাগ্রস্ত হয়, তাহলে ওই প্রভাবটা তার ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। এরপরে আসেন আমরা পরের যে বাহনটা, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। তো দেখো, পরিবারের গণ্ডি পেরিয়ে একটি মানব শিশু শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। তো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কি করে? তাকে শুধু কি পুঁথিগত বিদ্যায় আটকে রাখে? না, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তার মূল্যবোধ থেকে শুরু করে আদর্শ সব কিছুই সে শিখে থাকে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে একটি শ্রেণীকক্ষে যেমন অনেকগুলো পরিবারের সন্তান একত্রিত হয়, তাহলে তারা নিজেদের মধ্যে কি করে? কুশলাদি বিনিময় করে, তাদের সাথে চলাফেরা করে। এর মাধ্যমে কি হয়? একজন আরেকজনের মানে আচরণকে অনুকরণ করতে শেখে, অর্থাৎ তাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশন হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে যে সন্তান, তার মধ্যে সামাজিকীকরণটা কিভাবে সম্পন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কে কোন পরিবার থেকে সামাজিকীকরণ নিয়ে এই শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। তাহলে এই ক্ষেত্রে যদি অনেকগুলো পরিবারের সন্তান থাকে, তাহলে প্রত্যেকের আচরণ, বাচনভঙ্গি, প্রত্যেকের চলন, প্রত্যেকের আদর্শ মূল্যবোধ এক হবে না। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারবো যে সামাজিকীকরণটা এক একটা পরিবারে এক এক ধরনের হয়ে আসছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানেও একটা মানব শিশু তাকে তার শ্রেণীতে যতগুলো বন্ধুবান্ধব থাকবে তাদের সাথে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে মানিয়ে নেওয়া, এটাই কিন্তু সামাজিকীকরণ। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এখানেও তিন ধরনের সম্পর্কে আমরা আবদ্ধ হই। কীরকম তিন ধরনের? যে শিক্ষার্থীর সাথে শিক্ষকের একটা সম্পর্ক হয়, শিক্ষার্থী শিক্ষকের আদর্শ মূল্যবোধকে তার জীবনে প্রতিফলনের চেষ্টা করে। আবার ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট থাকে, ছাত্রছাত্রী থাকে, তাদের মধ্যে একটা সামাজিকীকরণের ধাপ সম্পন্ন হয়, প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার ওই প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের সাথে ছাত্রছাত্রীর একটা সম্পর্কের প্রক্রিয়া তৈরি হয়। তাহলে এখানেও মানব শিশু মানে তার সামাজিকীকরণের যে প্রক্রিয়াটা, এটা সম্পন্ন করে থাকে। এরপরে আসি সঙ্গী দল। এটা সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ পরিবার, বিদ্যালয় এর বাহিরেও প্রত্যেকটা মানব শিশুর একটা জগৎ থাকে। অর্থাৎ সবসময়ই সঙ্গী সাথীদের সাথে খেলতে চলতে আমরা অভ্যস্ত। এটা মানব শিশুর ধর্ম। তারা তার সমবয়সের সাথে খেলাধুলা করবে, চলাফেরা করবে, আড্ডা দেবে, এটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে এসে সামাজিকীকরণের যে বিষয়টা সম্পন্ন হয়, যে একটা খেলার মাঠে বিভিন্ন পরিবারের সন্তান আসে, তারা একে অপরের আচরণকে প্রত্যক্ষণ করে, সেটা অনুকরণ করার চেষ্টা করে। তো এই সঙ্গী সাথীদের সাথে মিশলে
সামাজিকীকরণের যে বিষয়গুলো প্রতিফলিত হয় সেটা একটা শিশু প্রথমে কি করবে, সমবয়সীদের সাথে চলাফেরা করার অভ্যস্ততা অর্জন করবে। আর কি হবে, নেতৃত্ব দানের একটা প্রবণতা সৃষ্টি হবে, অর্থাৎ তার মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। কেননা কোনো খেলার একজন দলনেতা থাকে, আর বাকিগুলো তার কথা মতো সেই খেলা বা সেই কাজ পরিচালনা করে। তাহলে এখানে আসলে অবশ্যই একটা মানব শিশুর নেতৃত্বদানের প্রবণতা অর্জন হবে। এরপরে কি হবে, মূল্যবোধের প্রতি সংবেদনশীল হবে, অর্থাৎ আদর্শ এবং মূল্যবোধ তার প্রতি সে শ্রদ্ধাশীল হবে। আর কি হবে, সমাজ থেকে উপযুক্ত শিক্ষাটা কি এটা অন্যের দেখে সে আয়ত্ত করার চেষ্টা করবে। এবং সর্বোপরি সঙ্গী সাথীদের সাথে মিশে সে আরেকটা গুণ অর্জন করবে, সেটা হলো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি কোনো কাজ নিজেই করতে পারি, এরকম একটা স্বাবলম্বী হওয়ার সে চেষ্টা করবে। তাহলে সঙ্গী সাথী সামাজিকীকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ এখানে এসে একটা মানব শিশু ভালো আচরণও আয়ত্ত করবে, খারাপ আচরণও আয়ত্ত করবে। অর্থাৎ সঙ্গী পছন্দ করতে যদি তার ভুল হয়, অর্থাৎ যে পরিবারের সামাজিকীকরণ সম্পূর্ণ হয়নি সেই শিশুর সাথে যদি সে মিশে তার বিষয়গুলো আয়ত্ত করে, তাহলে অবশ্যই তার মধ্যে ওই গুণাবলীগুলোই, ওই খারাপ গুণাবলীগুলোই সে ধারণ করবে, সেটা সে তার জীবনে প্রতিফলন করার চেষ্টা করবে। আর যদি একজন ভালো পরিবার থেকে আসা, যে পরিবারের সামাজিকীকরণ সম্পন্ন হয়েছে তার, অর্থাৎ আগের যে দুই স্টেজ পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে তার সামাজিকীকরণ সম্পন্ন হয়েছে, এইরকম একটা শিশুর সাথে যদি সে চলাফেরা করে, সঙ্গীর সাথে চলাফেরা করে তার ভালো গুণগুলো আয়ত্ত করার চেষ্টা করে, তাহলে অবশ্যই তার সামাজিকীকরণও তার মতো হবে, কারণ সে তাকে অনুকরণ করার চেষ্টা করেছে। এরপরে সামাজিকীকরণের পরের ধাপটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান। তো ধর্মীয় প্রতিষ্ঠান এটা সামাজিকীকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো সৎ পথে চলো, সত্য কথা বলো। কোনো ধর্মই মানুষকে অসৎ পথে পরিচালিত করার অনুপ্রেরণা দেয় না। সেই ক্ষেত্রে সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে একটা শিশু তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যে যে ধর্মেরই হোক না কেন, ওই ধর্মের যে উপাসনালয় আছে, মুসলমান হলে মসজিদ, হিন্দু হলে তাদের যে ধর্ম উপাসনালয়, খ্রিস্টান হলে তার উপাসনালয়, সেখানে যে তারা ধর্ম চর্চা করে, সেখানে ওই ধর্মের প্রতি সে সংবেদনশীল হয়, ওই ধর্মের প্রতি সে তার জীবনকে ওই ধর্মে পরিচালিত করার চেষ্টা করে। তাহলে এইভাবে আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে যে ধর্মীয় প্রতিষ্ঠান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু শিশুরা সামাজিকীকরণ, অর্থাৎ তার পরিবারের যে মানুষগুলো আছে তাদের ধর্মীয় কার্যক্রম দেখেও সে অনুপ্রাণিত হয় এবং সে তাদের সাথে সাথে ওই ধর্মীয় কাজগুলো করার চেষ্টা করে। এতে করে কি হয়, ধর্মের প্রতি তার একটা আগ্রহের সৃষ্টি হয় এবং ওই ধর্মের প্রতি সে তার জীবনের পরিচালিত করার চেষ্টা করে। এরপরে আসি আমরা পেশাগত সংস্থা, অর্থাৎ এটাও সামাজিকীকরণ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, অর্থাৎ অকুপেশনাল অর্গানাইজেশন। অর্থাৎ সামাজিকীকরণের যে বাহনগুলো একে একে সে পেরিয়ে কর্মজীবনে পদার্পণ করে। তো কর্মজীবনে পদার্পণ করে সেখানে আলাদা একটা পরিবেশ, অর্থাৎ পরিবার, খেলার সাথে শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষা গ্রহণ, এগুলোর চাইতে একটু আলাদা জগৎ হলো একটা পেশাগত বিষয়। অর্থাৎ একজন মানুষ যখন একটা কর্মে পদার্পণ করবে, তখন ওই অফিস বা ওই কর্ম প্রতিষ্ঠানের অন্যদের সাথে তার একটা মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। অর্থাৎ ওই অফিসের বস অথবা তার সাবঅর্ডিনেট যারা, তাদের সাথে ওই পরিবেশটাকে তার জীবনের সাথে মানিয়ে নিয়ে সে ওই পেশাগত কাজটা করে থাকে। এক্ষেত্রেও মানে এই যে মানিয়ে নেওয়া, এটাই হলো একটা সামাজিকীকরণের অধ্যায় বা বাহন। এই বাহনেও মানুষের সামাজিকীকরণ সম্পন্ন হয়ে থাকে। এরপরে আসি আমরা বইপত্র এবং পত্রপত্রিকা। তো বই এবং পত্রপত্রিকা এর মাধ্যমে সামাজিকীকরণের অনেকগুলো বিষয় সম্পন্ন হয়। কারণ একটা বই অথবা পত্রপত্রিকায় অনেক বিষয় থাকে মানুষকে মোটিভেশন করার মতো। ওই সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা থাকে, আদর্শ মূল্যবোধ নিয়ে আলোচনা থাকে, জীবনকে কিভাবে পরিচালিত করবে সেই বিষয়গুলো বই পুস্তকে লিপিবদ্ধ থাকে, পত্রপত্রিকায় লিপিবদ্ধ থাকে। তো এইগুলোকে যখন আমরা আমাদের জীবনের সাথে মানিয়ে নিব, তাহলে এটাই আমাদের এই বাহনটাও আমাদের ওইভাবেই প্রভাব বিস্তার করবে। অর্থাৎ সেখান থেকে ভালো কিছু যদি আমরা গ্রহণ করি, সেটা আমাদের জীবনের সাথে মানিয়ে নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আর যদি সেখান থেকে আমরা খারাপ কিছু গ্রহণ করি, তাহলে সেটাও আমাদের উপরে প্রভাব বিস্তার করবে এবং আমাদের কর্মে সেটা প্রতিফলিত হবে। তো এরপরে আসেন যে গণমাধ্যম, এটাও সামাজিকীকরণের একটা মাধ্যম। অর্থাৎ গণমাধ্যম বলতে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। তো আমাদের বর্তমান বিশ্বে এই মাধ্যমটা অত্যন্ত সক্রিয় একটা মাধ্যম। অর্থাৎ বিশ্বের কোথাও কোনো কিছু আমরা সংবাদপত্র থেকে শুরু করে সব কিছু 1 সেকেন্ডের মধ্যে আমরা পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে ওই বিষয়গুলো আমাদের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে। অর্থাৎ সেখানে শেখার জানার অনেক কিছু থাকে। তো এই বিষয়গুলো একটা সামাজিকীকরণের কম গুরুত্বপূর্ণ নয়। গণমাধ্যমই একটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে পারে, একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কৌশল মানে উপস্থাপন করতে পারে, যেগুলোর সাথে আমরাও নিজেদেরকে সেটাকে মানিয়ে নিয়ে ওইভাবেই জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ি। এরপরে আসি আমরা পরের বিষয়, রাষ্ট্র। এটাও সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি এবং ওই রাষ্ট্রের প্রতি স্বভাবতই আমরা অনুগত থাকি। রাষ্ট্রের যে আইন নিয়মকানুন আছে সেগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। তাহলে এই রাষ্ট্র মানুষের সামাজিক নিয়ন্ত্রণের জন্য আইন অনেক কিছুই উপস্থাপন করে, তৈরি করে, যেগুলো কিন্তু আমরা স্বভাবতই মানিয়ে নিয়ে চলে থাকি, যেটা আমাদের সামাজিকীকরণে যথেষ্ট ভূমিকা রাখে। এরপরে আসি আমরা জ্ঞাতি সম্পর্ক, কিনশিপ। সামাজিকীকরণের অনেক গুরুত্বপূর্ণ একটা মাধ্যম জ্ঞাতি সম্পর্ক। অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক বোঝায়। তো এটা সামাজিকীকরণে মানব শিশুর একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ একটা মানব শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে, ওই পরিবারে পিতামাতা বা পরিবারের লোকজনের পরপরই যাদের সাথে পরিচিত হয়, তারাই হলো তার আত্মীয়, তারাই হলো তার জ্ঞাতি সম্পর্ক। এই জ্ঞাতি সম্পর্কের মানুষদের আচরণকে ওই সন্তানটা অনুকরণ করে। অর্থাৎ তাদের যে কর্ম, কথা, তাদের আচরণ, তাদের সব কিছুই সে দেখে, পর্যবেক্ষণ করে এবং নিজের মধ্যে ওটা প্রতিফলন করার চেষ্টা করে। তো জ্ঞাতি সম্পর্ক সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো আশা করি এই মাধ্যমগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমরা পেলে। তো এগুলো বাসায় বসে সুন্দর করে আয়ত্ত করবে এবং পড়াশোনার চেষ্টা করবে।
আমি দুটি বিষয় তোমাদেরকে একটু বাসায় প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব। এই দুটো বিষয় সম্পর্কে তোমরা বাসায় বসে বসে, তোমাদের পাঠ্যপুস্তক আছে, বই আছে, এই বিষয়গুলো একটু দেখবে। আর যদি কোথাও সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমাদের নাম্বার আছে, আমার নাম্বার তোমাদের কাছে আছে, সে নাম্বারে একটু যোগাযোগ করবে। একটা হলো সামাজিকীকরণে পরিবর্তনশীল প্রতিষ্ঠানসমূহের ভূমিকা। সামাজিকীকরণে পরিবর্তনশীল প্রতিষ্ঠান সমূহের ভূমিকা। আর একটা বিষয় হলো সামাজিকীকরণে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির ভূমিকা। সামাজিকীকরণে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির ভূমিকা। তো আমি আশা করি এই বিষয় দুটো সম্পর্কে তোমরা একটু জানার চেষ্টা করবে। আর যেহেতু আমাদের এই অনলাইন ক্লাস, এটা একটি ধারাবাহিক মানে চলমান প্রক্রিয়া, তো আমরা ইতিমধ্যেই তোমাদের ইয়ার চেঞ্জের সিলেবাস সম্পূর্ণ করেছি। তো এখন আমরা যেটা করছি সেটা হলো প্রাক নির্বাচনী যে সিলেবাস আছে তোমাদের পাঠ নির্দেশিকা বইয়ে, ওখান থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব। সেই ধারাবাহিক আলোচনার প্রথম ক্লাসই এটা। এর পরবর্তীতে আমরা এর পরের ক্লাসে হয়তোবা আর একটা বিষয় নিয়ে পরের অধ্যায়, অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস এবং অসমতা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।